আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস মানে আমরা হলো জীববিজ্ঞান বইয়ের ৮ অধ্যায় শুরু করছি, আর হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস। তো এই দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে টিস্যু তন্ত্র আলোচনা করব। তার আগে আমাদের কি করতে হবে, একটা ছবি আঁকতে হবে। এই ছবিটা আঁকার পরে তাহলে তোমাদের সব ক্লিয়ার হবে। আমরা প্রথমে একটা ধরো আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদকে আমরা আঁকছি সাধারণভাবে, যেটা সহজ ভাবে। হ্যাঁ, মনে করো এটা আদর্শ দ্বিবীজপত্রী গান। এটার জন্য আমরা প্রথমে, তোমরা আমার সাথে দেখো, এখানে কোনো এপিডার্মিস থাকে, আমরা জানি এপিডার্মিস দেখো। এপিডার্মিস সাধারণত এক স্তর হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এক স্তর না হয়ে একাধিক স্তর হতে পারে। হ্যাঁ, তো আমরা যেটা আদর্শ হিসেবে একটা মোটামুটি ধরে নিলাম। এরপরে দেখো এখানে একটা এর নিচে একটা পুরু স্তর যুক্ত হাইপোডার্মিস থাকে। এটা কিন্তু খুব পুরু হবে। তো পুরু করার জন্য আমরা একটু এটাকে মোটা করব, পরে আর কি মোটামুটি ডবল করবো, তাহলে পুরু হয়ে যাবে। এই পুরু করে পুরু হয়, মানে এরা পোরেনকাইমা জাতীয় হয়, কখনো কখনো স্ক্লেরেনকাইমা জাতীয় হয়। সেজন্য এটাকে আমরা পুরু করি। তাহলে এই পুরু বললাম, মানে কেন এরা হলো আসলে পুরু হয়, আর এপিডার্মিস কিন্তু অত পুরু হয় না, স্বাভাবিক হয়। আমাদের অষ্টম অধ্যায় কি শুধু ভাগ কিছু নিয়ে শুরুটা আছে না? অষ্টম অধ্যায় শুধু ভাজক না, স্থায়ী আকৃতিতে অল্প কিছু আছে। স্থায়ী এই জায়গাটা দিয়ে করে পরিষ্কার হয়েছে স্যার। এটা কখন করবে? এটা একটু মোটা করবো। এই যে ভিউরা পোরেনকাইমা হয় বা স্ক্লেরেনকাইমা হয়, সেই কারণে এটা মোটা করবো। হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি চলে না। জোরে পড়ালে আচ্ছা দেখো, মানে যে ওই যে অনেক সময় গুন্ডে চালানো হয় জোরে আসতে, তো গুন্ডে যদি জোরে চালানো যায় রিস্ক থাকবে, কিন্তু হচ্ছে যে যদি একটু সাবধানতা অবলম্বন করা যায় তাহলে কথা মিডিয়াম পড়লে সমস্যা নেই। আচ্ছা, এইবার হলো পরে আমরা পাশে চিহ্নিত করবো, আগে এগুলো একটু করে নিই। অনেকগুলো স্তর এখানে আর কি করতে ভুলে গেলাম যে কাণ্ড রোম থাকে, এটা তো জানো।
এর নিচে আবার এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের নিচে পেরিসাইট। এই ছবিটা বুঝলে টিস্যু তন্ত্রটা খুব সহজে তোমরা বুঝে ফেলবা। টিস্যু তন্ত্র তো অনেক পৃষ্ঠা আছে, সব পৃষ্ঠায় বুঝে ফেলবা এই ছবিটা বুঝলে। আমি চাইবো যে এই ছবিটা বোঝা হয়ে গেলে আগামী দিনই এই অধ্যায় শেষ হয় না। এই ছবিটা বোঝা হয়ে গেলেই, এই ছবিটা গোটা বোঝা হয়ে গেলে মানে আগামী দিনও শেষ করা সম্ভব। তবে এই ছবিটা বুঝতে হবে তারপরে। হ্যাঁ, যদি ছবিটা টোটালি আমরা বুঝাইতে পারি তাহলে আসলে একটা কারণের মধ্যে আমরা যত রকমের নোট যত কিছু দিচ্ছে তত কালি আমার কাছে নাই। হ্যাঁ, এটা হলো মোটামুটি একটা গঠন যেটা দিয়ে আমরা একটা টিস্যু তন্ত্রের সবকিছু বুঝতে পারি। সেটুকু আঁকলাম, যেটুকু দিয়ে টিস্যু তন্ত্রের সবকিছু আমরা বুঝতে পারি। এটা হলো এপিডার্মিস। আচ্ছা, বাংলা ইংরেজি দুটোই কিন্তু মনে রাখতে হবে। এপিডার্মিসের বাংলা হলো বহিতক, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হাইপোডার্মিস, এপিডার্মিসের বাংলা হলো অন্তক, কর্টেক্সের বাংলা হলো প্রাচীর। এন্ডোডার্মিস পেরিসাইট। ইংরেজি বাংলা সবটাই মনে রাখতে হবে, প্রত্যেকটা ইংরেজি বাংলা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয় আমরা দেখবো। এই অঞ্চলের নাম হলো অন্ত্যেষ্টি। আর বলা হয় না, পরীক্ষায় দেবে না, এটা আমাদের শুধু টিস্যু তন্ত্র বোঝাতে। হ্যাঁ, ঠিক আছে।
শেষ করা তাহলে ক্লাস শেষ। মজ্জার পরে পিত্ত, কয়েকশোর পিত্ত পিত্ত বা মেরুলা, একই জিনিসের অনেক নাম, সব নামই মনে রাখতে হবে। পরীক্ষায় কোন নাম আসবে এটা তো বলা যাবে না, তাই না? এই জন্য সবগুলো নাম মনে রাখতে হবে। আকাশ শেফিলে পড়ো। তো মানে আচ্ছা, তাহলে এবার হ্যাঁ, অন্তঃস্থলী হলো কতটুকু? অন্তঃস্থলী এই যে মজ্জা আছে না, মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত, এই জন্য আমি তীর চিহ্ন দিয়ে এভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এটুকু হলো অন্তঃস্থলী। আর এর বাইরেরটা হলো বহিঃস্থলী। এর বাইরেরটা কি? বহিঃস্থলী। তো এগুলো পরে আমি বলছি এরকম নাম কেন হয়েছে, স্থলী নাম কেন হলো। হ্যাঁ, এগুলো বাংলা অর্থ কি এগুলা জানতে হবে। হ্যাঁ, তো আসলে স্থলী বইয়ে তো খালি স্থলী আছে, কিন্তু বাংলা তো দেয়া নাই। কিন্তু আমাদের উচিত বাংলা বোঝা, তাই না? মাতৃভাষা জানা। হ্যাঁ, মজ্জা বা পিত্ত, মজ্জা বা পিত্ত, এটা মজ্জা বা পিত্ত বা মেরুলা, মজ্জা পিত্ত মেরুলা। মজ্জা বা পিত্ত কোনটা? এইখানে মজ্জা রশি, মজ্জা রশি এখানে ফোঁটা বাদ দিছে, এটা হলো মজ্জা রশি, এটা পিত্তে, এটা মেরুলারি রে। আচ্ছা, হয়েছে? এখনো কারো কারো কাজ চলছে। অনেক আগে একবার একটা স্টুডেন্ট ছিল এরকম, না হলো বোধহয় 8-10 বছর আগে একটা স্টুডেন্ট ছিল, ওর আসতে দেরি হতো। হ্যাঁ, তো আমি যখন বলতাম যে এই হয়েছে সবার, একজন লোক তো খালি ওর দেরি হতো সবসময়, ও থেকে স্যার কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে না, কাজ চলছে। তোমাদের এখন কাজ চলছে? আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি, আশা করি হয়ে গেছে। হ্যাঁ, প্রথম কথা হলো আমরা টিস্যু তন্ত্রের বোঝার আগে প্রথমে উপর দিক থেকে ভিতরের দিকে কিন্তু টিস্যু তন্ত্রের বর্ণনাগুলো বইয়ের মধ্যে আছে, এগুলো সবই এমসিকিউ হিসেবে আসে। টিস্যু তন্ত্রের মধ্যে কোনোটা সৃজনশীল হিসেবে আসে না। হ্যাঁ, প্রথমে এপিডার্মিস থেকে শুরু হয়েছে, তারপরে হাইপোডার্মিস, তারপরে কর্টেক্স, এইভাবে আস্তে আস্তে ভিতরে ঢুকছে। এখন হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড যারা হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, তাদেরকে এরকম আলাদা দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অন্তঃস্থলী আর একটা হলো বহিঃস্থলী। আসলে স্থলী কথাটা আসছে স্টাইল থেকে। স্থলী কথা কোথা থেকে আসছে? স্টাইল থেকে। স্টাইল মানে কি, কি বলতো? স্টাইলের বাংলা কি? হ্যাঁ হ্যাঁ, ভাব, ভাব না, বাইরে থেকে স্টাইল অর্থ গর্ভবতী, গর্ভাশয় ছিল না না, এটা আলাদা। এই স্টাইল কথাটা আসছে স্টাইল থেকে। স্টাইল মানে সাজানো পদ্ধতি, সজ্জারীতি, এগুলো হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো এই স্টাইল কেন এটাকে বলা হচ্ছে স্টাইল, কারণ এখানে খুব সুন্দর করে চারিদিককে ঘেরা একটা মালার মতো লাগছে, তাই এর নাম স্টাইল বা সাজানো পদ্ধতি বা সজ্জারীতি। সজ্জারীতি মানে কি? সাজানো, সাজানো বছর একটা সুন্দরভাবে পরিবেষ্টন করে আছে, তাই পরিবেষ্টিত অংশকে বলা হয়
যে সজ্জারীতি বা সাজানো, সজ্জারীতি বা সাজানো। তো এই গোটা ঘেরা অঞ্চলটাকে বলা হয়, তার মানে কি মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় স্টিলি আসলে। হ্যাঁ, যখনই স্টিলের বাইরের কথাটা আসলো তখন তো বাধ্য হয়ে বলতে হচ্ছে যে স্টিলের বাইরে মানে কি বই স্টিলি। যখনই বই স্টিলি বলছি তখন এটার নাম হয়ে গেল অন্তঃস্টিলি। আসলে বই স্টিলি অন্তঃস্টিলি বলে কোনো কথা প্রথমে ছিল না, শুধু স্টিলি ছিল। পেরিসাইকেল পর্যন্ত ঘেরা জায়গাটাই হলো স্টিলি। পরে যখন ভাগ করার ব্যাপারটা আসলো তখন বই স্টিলি আর অন্তঃস্টিলি কথাটা চলে আসলো। হ্যাঁ, তাহলে এই সুন্দর জায়গাটাকে বলা হচ্ছে স্টিলি। এটা উদ্ভিদ দ্বিবীজপত্রী কাণ্ডে এই স্টিলি ব্যাপারটা থাকে, কিন্তু একবীজপত্রী কাণ্ডে থাকে না। লজিকটা কি না থাকার মনে রাখবা, যে দ্বিবীজপত্রী কাণ্ডে স্টিলির ব্যাপারটা থাকবে। হ্যাঁ, পেরিসাইকেল যে ঘেরা জায়গাটা থাকবে, একবীজপত্রী কাণ্ডে থাকবে না। তাহলে এর লজিক কি, কেন থাকবে না? মনে রাখবে, একবীজপত্রী কাণ্ড যারা হয় তাদের ভিতরটা থাকে ফাঁপা। ভিতরটা কি থাকে? ফাঁপা থাকে। তাহলে ফাঁপা জায়গায় কিছু থাকার জায়গা আছে? জায়গা নাই। সেজন্য বলা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডে, দ্বিবীজপত্রী কাণ্ডে স্টিলি আছে, পেরিসাইকেল দিয়ে ঘেরা অঞ্চল আছে, কিন্তু একবীজপত্রী কাণ্ডে সেটা নাই, কারণ একবীজপত্রী কাণ্ডের ভিতরটা ফাঁপা। তাই একবীজপত্রী কাণ্ডে পরিবহন কলা কোথায় থাকবে? বাধ্য হয়ে কর্টেক্সে থাকবে। কর্টেক্স মানে এই যে প্রাচীর, কর্টেক্সের বাংলা অর্থ কি? প্রাচীর, যেটা বাইরের দিকে থাকে তাকে বলা হয় কর্টেক্স। বুঝা গেল কি? তাহলে অটোমেটিকলি এটা আমরা লজিকে মনে রাখবো। হঠাৎ তুমি ভুলে গেলা কোনটাতে স্টিলি থাকে আর কোনটাতে থাকে না, তুমি খালি লজিক খুঁজবা যে একবীজপত্রী কাণ্ডের ভিতরটাতে ফাঁপা, তাহলে ওখানে স্টিলি থাকবে কি করে, তাই কি না? এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখন হ্যাঁ, স্টিলির বাংলা ও স্টিলি হলো মজ্জা থেকে এই ঘেরা জায়গা পর্যন্ত, অর্থাৎ এই যে মজ্জা আর এই যে পেরিসাইকেল। হ্যাঁ, তার মানে এই যে গোল যে রাউন্ড, এটাই তো সুন্দর করে সাজানো গোছানো আছে, তাই না? আমি একটা বৃত্ত করেছি, বৃত্তের মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি, তাহলে ওটাকে আমি বলবো সজ্জারীতি করা আছে, সাজানো আছে, তাই না? তাহলে আমার এত পর্যন্ত স্টিলি হবে, এর আগেও হবে না পরেও হবে না। এই যে ঘেরা জায়গা আছে না, এটার নাম স্টিলি। সমস্যা? আচ্ছা, তো এখন হচ্ছে এবার যদি আমি বলি এই ছবিটা মূলের নাকি কাণ্ডের, মূলের নাকি কাণ্ডের, সেটা একটু দেখে নাও। এটা কাণ্ডের, তার প্রধান লজিক কি? এটা যে কাণ্ডের, তার প্রধান লজিক কি? চিহ্নিত করা নাই, মনে করো কোনো কিছু চিহ্নিত করা নাই, এমনি ছবি দেওয়া আছে, তাহলে তুমি কিভাবে বুঝবা? এপিডার্মিস, এপিডার্মিস বুঝাও, মানে চিহ্নিত করা নাই। ধরো এমনি ছবি দেওয়া আছে, এগুলোর জন্য কিছু চিহ্নিত করা নাই, এমনি তোমার সামনে ছবি দেখানো হলো, বলা হলো অধোতক আছে কাণ্ডে আর মূলে তো অধোতক থাকে না। হ্যাঁ, ঠিক ধরেছো। এখন লজিকটা মনে রাখবো যে মূলে অধোতক থাকে না, কেন থাকে না? লজিকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে চিন্তিত করতে পারো। হ্যাঁ, বলো। ওটা ভ্রূণ অবস্থায় কেবল সৃষ্টি হচ্ছে, ওটাতে তো মানে শুধু এপিডার্মিস মানে ওর মূলটা থাকে না। এটা হলো লজিক না, লজিক হলো ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয়ে গাছ যতই মোটা হোক, মানে মূল যতই মোটা হোক, যতই বৃদ্ধ হয়ে যাক মূলটা, তারপর ওর চিন্তিতে কখনোই তোমার হাইপোডার্মিস থাকবে না। কেন থাকবে না? কারণ হাইপোডার্মিস হলো পুরু কোষপ্রাচীর যুক্ত, আর হাইপোডার্মিস যদি থাকে তাহলে মূল পানি তুলতে পারবে? কারণ দেখো এটা এত ঘনভাবে আছে, এর মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই। তাহলে এটা যদি মূলে থাকে তাহলে মূলের কাজ কি? পানি তোলা না, পানি শোষণ করা, তাহলে পানি তুলতে পারবে? তাহলে লজিক হলো মূলে হাইপোডার্মিস কেন থাকবে না? যেহেতু মূলে হাইপোডার্মিস থাকলে কি হবে? পানি তুলতে পারবে না, কারণ হাইপোডার্মিস হলো পুরু কোষপ্রাচীর যুক্ত হয়, কোলেনকাইমা জাতীয় হয়। তাহলে আমাদের মূলে হাইপোডার্মিস থাকবে না, এটাই স্বাভাবিক, এটাই লজিক। বুঝা গেল কি? যদি গোলায় যায় তাহলে এভাবে মনে রাখবা। বুঝা গেল কি? আচ্ছা, কাণ্ডে থাকবে কেন? সেটা লজিক কি? কাণ্ডে এই জন্য থাকতে হবে, মূল যা পানি তুলেছে এখন কাণ্ডের ভিতরে যাচ্ছে, হাইপোডার্মিস দিয়ে না রাখলে কি হবে? পানি বের হয়ে যেতে পারে, বেশি বেশি করে বের হয়ে যাবে না, তাহলে বের হয়ে যেতে দিব না, বের হয়ে যেতে দিব না। তাহলে আমার দরকার হচ্ছে ঘিরে রাখা, তাই কি না? যাতে করে বের হয়ে যেতে না পারে, ঠিক না? একটা বোতলের মধ্যে একদিকে ছিদ্র আছে, ওদিকে পানি ঢোকার ব্যবস্থা আছে, অপর দিকেও কি ছিদ্র থাকবে? অপর দিক বন্ধ করে দিতে হবে না? তাই কাণ্ডে হাইপোডার্মিস থাকে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে পানি আবার বাইরে বের হয়ে না যায়। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এটা হলো লজিক। তাহলে এটা আমরা হাইপোডার্মিস দেখে বুঝতে পারছি যে কাণ্ডে একবীজপত্রী কাণ্ড হোক আর দ্বিবীজপত্রী কাণ্ড হোক, উভয়ই হাইপোডার্মিস থাকবে। কিন্তু মূল একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল হোক,
হ্যাঁ বুঝা গেল, একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল হোক কোথাও হাইপারএমিস থাকবে না। হাইপারএমিস যেখানে থাকবে সেখানে বিপদ, সেখানে কি বিপদ, তাই না? তাহলে এই জন্য থাকবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা জিনিস বইয়ের মধ্যে পাবা, বইয়ে যাওয়ার আগে আরেকটা আলোচনা করে নিই। মূলে আরেকটা জিনিস থাকে, একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল হোক, সেটা হলো ক্যাসপিরিয়ান স্টিক। ক্যাসপিরিয়ান স্টিকটা কি মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ? আমি আবার ফিডব্যাক দিব, তখন যারা যারা বলতে পারবে তাদের জন্য পুরস্কার থাকবে, ঠিক আছে? ব্যাগে পুরস্কার আছে কিন্তু, সেই জন্য আর কি মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ, যেন মুখস্থ হয়ে যায়। কারণ এই জিনিসগুলো অ্যাডমিশনও আসে, মেডিকেল অ্যাডমিশনও আসে, এই যে আমি যেগুলো বলছি, এই তখন অনেকে গুলাই ফেলে, বুঝছো? তাহলে লজিকটা যদি একটু খেয়াল করো, একটু যদি চিন্তা করে লজিকটা খেয়াল করো, তুমি কখনোই ভুলবা না, বুঝতে পারছো? উল্টা পাল্টা হবে না। মূলে মূলে ক্যাসপিরিয়ান স্টিক থাকবে, কাণ্ডে কখনোই থাকবে না। তাহলে মূলে কেন থাকবে বা ক্যাসপিরিয়ান স্টিক কি? ক্যাসপিরিয়ান স্টিক হলো একটা বৈজ্ঞানিকের নাম হলো ক্যাসপিরি। ক্যাসপিরি একজন বৈজ্ঞানিকের নাম। তো তিনি দেখছেন যে মূলে আর কি, হ্যাঁ, মূলের ক্ষেত্রে তিনি দেখছেন যে মূলের ক্ষেত্রে এই যে অ্যান্ডোডার্মিস না, মূলের ক্ষেত্রে অ্যান্ডোডার্মিসের বাইরের দিকে একটা অতিরিক্ত আস্তরণ থাকে, অতিরিক্ত আস্তরণ থাকে। এটা মূলের ক্ষেত্রে, কিন্তু কাণ্ডে না। আমি একটা ছবিতেই দেখাচ্ছি আর কি। তো মূলের ক্ষেত্রে বাইরে একটা অতিরিক্ত আস্তরণ থাকে, ওই আস্তরণটা চর্বি জাতীয় হয় বা লিপিড জাতীয় হয়, বুঝছো? তো এইটা থাকে। এটা কেন থাকে? এর কারণটা হলো মূল পানির অনেক গভীরে থাকে, অনেক পানির চাপ থাকে, প্রচুর পরিমাণে পানির চাপ, পানি চারিদিক থেকে চাপে আসে ওকে, তাই না? এখন মূলে যদি আমি প্রোটেকশন না দিই, তাহলে যদি গপ গপ করে বেশি পানি এই স্টিলের মধ্যে ঢুকে যায়, মূলে তো স্টিলে আছে, একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল হোক, মূলে কিন্তু স্টিলে আছে। মূলের ভিতরটা কিন্তু ফাঁপা না দেয় বলে, মূলের ভিতরটা ফাঁপা না, একবীজপত্রী কাণ্ডের ভিতরটা ফাঁপা। তাহলে সব পানি যদি গপ গপ করে ঢুকে যায়, তাহলে এইখানে যে সব মজ্জা, মজ্জার বাংলা অর্থ হলো সফট বা নরম, প্যারেনকাইমা জাতীয় কোষ, প্যারেনকাইমা জাতীয় কোষ, বুঝা গেল? তো এই প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। তাহলে এই প্যারেনকাইমা জাতীয় কোষটা গোটা উদ্ভিদের বেশিরভাগ অঞ্চলেই থাকে, প্রায় 90% অঞ্চলে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। এই জন্য এর বাংলা অর্থ হলো কার্যকরী কোষ। প্যারেনকাইমা কোষের বাংলা অর্থ কি? কার্যকরী কোষ। মানে এরা খুব কাজ করে, অনেক অনেক কাজ, এই জন্য কার্যকরী কোষ। তো তাহলে কি হবে? সব পানি যদি গপ গপ করে ঢুকে যায়, তাহলে এই ভিতরের যে প্যারেনকাইমা কোষটার সাথে এরা হচ্ছে মারা যাবে, নষ্ট হয়ে যাবে, পানিতে তো ধুয়ে যাবে একবারে, তাহলে কি হবে? মারা যাবে। তো সেই জন্যই মূল, মনে রাখবা, মূলের ক্ষেত্রে একবীজপত্রী মূল হোক দ্বিবীজপত্রী মূল হোক, মূলে অবশ্যই ক্যাসপিরিয়ান স্টিক থাকতে হবে। ওটা হলো প্রোটেকশন হিসেবে, চর্বিজাত আস্তরণ। কিন্তু জায়গায় জায়গায় আবার ওই চর্বিজাত আস্তরণের মাঝে মাঝে আবার কিছু কোষ থাকে যাদেরকে প্যাসেজ কোষ বলা হয়। যাদেরকে কি বলা হয়? প্যাসেজ কোষ। প্যাসেজ কোষ মানে হলো যাতায়াতকারী কোষ। তাহলে প্যাসেজ কোষ কোথায় থাকে? মূলে থাকে। প্যাসেজ কোষের বাংলা অর্থ কি? যাতায়াতকারী কোষ। মানে যে কোষটা যাতায়াত করতে সাহায্য করে তাকে বলা হয় প্যাসেজ কোষ, বুঝা গেল? তাহলে এখন আমরা মনে রাখবো যে মূলে কেন ক্যাসপিরিয়ান স্টিক থাকে, পানি যেন একবারে ঢুকে মূলের ভিতরে সব কোষকে নষ্ট করে না দিতে পারে, সেজন্য ওখানে ক্যাসপিরিয়ান স্টিক থাকতে হবে। কাণ্ডে তো থাকার দরকার নাই, কাণ্ডে থাকলেই বিপদ। কারণ কাণ্ডের কাজ, কাণ্ডের ভিতর দিয়ে ধরো দ্বিবীজপত্রী কাণ্ড, ভিতর দিয়ে তুলেছে পানি টানি সব তুলছে, এখন ওর কাজ কিন্তু বাইরে সব জায়গায় পানি সাপ্লাই দেয়া। এখন যদি ক্যাসপিরিয়ান স্টিক থাকে, তাহলে পানি সাপ্লাই দিতে বিঘ্ন ঘটবে, তাহলে গাছ মারা যাবে। তাহলে কাণ্ডে কখনো ক্যাসপিরিয়ান স্টিক থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আরেকটা বিষয়, এটা অনেক সময় পরীক্ষা খুব আসে, একবীজপত্রী মূল আর দ্বিবীজপত্রী মূল, সমস্যা কোনো? না বুঝতে পারলে বলো কোনটা? ক্যাসপিরিয়ান স্টিক। আচ্ছা, বইয়ে পাবা এটা, এটা হলো বইয়ে আছে, হ্যাঁ, ক্যাসপিরিয়ান স্টিকটা পাবা। এখন না লিখলে হবে, মানে এই জিনিসটা যখনই আমার বইয়ে দেখবা, আমি পড়াবো বই, তখন তো মনে পড়ে যাবে, ওই জন্য আমি লিখছি না। ক্যাসপিরিয়ান স্টিক, তাও যদি লিখতে বলো তাহলে এরকম ক্যাসপিরিয়ান স্টিক, ক্যাসপিরিয়ান স্টিক, ক্যাসপিরিয়ান স্টিক। তো এই ক্যাসপিরিয়ান স্টিকের ব্যাপারটা এই। আচ্ছা, এখন আরেকটা বলি, তাহলে মোটামুটি তোমরা হলো মূল আর কাণ্ডের পার্থক্য বুঝে ফেলবা, যে একবীজপত্রী মূল আর দ্বিবীজপত্রী মূল, একবীজপত্রী মূল আর দ্বিবীজপত্রী মূল, এই দুটার মধ্যে প্রধান পার্থক্য কি? দুটাতেই ক্যাসপিরিয়ান স্টিক আছে, দুটাতেই হাইপোডার্মিস থাকে না। মূল যে
হাইপোডার্মিস থাকে না। দুটাতেই বহিত্বক যেটা সেটাকে বলা হয় অ্যাপিব্লেমা। মূলের বহিত্বককে কি বলা হয়? অ্যাপিব্লেমা। আচ্ছা বলো তো অ্যাপিডার্মিসের বাংলা বহিত্বক, তাহলে অ্যাপিব্লেমার বাংলা কি? অ্যাপিব্লেমার বাংলা অর্থ কি? বহি কি? না, মনে রাখবে অ্যাপিব্লেমার বাংলা অর্থ, ব্লেমা মানে পানি দ্বারা আবৃত। ব্লেমা মানে কি? পানি দ্বারা আবৃত। কারণ মূল যেখানে থাকে তার আশপাশটা শুধু পানি আর পানি না, সেজন্য ব্লেমা মানে কি? পানি দ্বারা আবৃত। ব্লেমা মানে কি? পানি দ্বারা আবৃত। শুধু বই পড়লে এই সমস্ত বাংলা অর্থ তো জানা হবে না, ওই জন্য হলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং লিখে নিতে হবে, নাহলে পরে মনে থাকবে না। ব্লেমা মানে কি? পানি দ্বারা আবৃত। মূলের বাইরে যে কোষগুলো থাকে তার নাম অ্যাপিব্লেমা, এই জন্য নাম হয়েছে, যেহেতু পানি দ্বারা আবৃত তাই আলাদা নাম করছে। আর অ্যাপিডার্মিস তো এরকম পানি দ্বারা আবৃত না, জাস্ট বহিত্বক নাম আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম একবিস্তৃতি মূল দ্বিবীজপত্রী মূলের একটা প্রধান পার্থক্য কি? একটা প্রধান পার্থক্য হলো অনেক মিল আছে। হাইপোডার্মিস নাই দুইজনেরই, ক্যাস্পিয়ানিস্টিক দুইজনেরই আছে, ঠিক আছে? এবং মূলের একবিস্তৃতি মূলেরও ভিতরটা ফাঁপা না, একবিস্তৃতি মূলে স্টিল আছে, আবার দ্বিবীজপত্রীরও স্টিল আছে। তাহলে পার্থক্যটা মেইন কোথায়? মেইন পার্থক্য যেটা প্রধান পার্থক্য, সেটা হলো একবীজপত্রী মূলে পরিবহন কলা 6 এর বেশি, কোন বই আছে 7 থেকে 13টা পরিবহন কলার গুচ্ছ, জাইলেম ফ্লোয়েম যে গুচ্ছ, সেটা হলো 6 এর বেশি একবীজপত্রী মূলে। ঠিক আছে, এটার আমরা লজিক জানবো। এটা লজিক জানবো, তার আগে দ্বিবীজপত্রী মূলের ব্যাপারটা একটু জেনে নিই। দ্বিবীজপত্রী মূলের, ঠিক আছে, দ্বিবীজপত্রী মূলে ধরো এটা দ্বিবীজপত্রী এটা দেখো গোলায় যেন না যায়। তুমি এখন প্রথমে মনে রাখলা একবীজপত্রী মূলে পরিবহন কলা উৎস 6 এর বেশি বা 7 থেকে 13, তাই না? এখন তুমি হঠাৎ করে ভুলে গেছো যে দ্বিবীজপত্রী কি 6 এর বেশি 7 থেকে 13 নাকি একবীজপত্রী? এটা মনে রাখার সহজ বুদ্ধি কি? একটা টেকনিক দেখো, সেটা হলো দ্বিবীজপত্রী মূলে দ্বি আছে মানে 2 আছে, তাই না? দ্বিবীজপত্রী মূলে 2 থেকে 4টি পরিবহন কলা, তাহলে দ্বি আর 2 মিলে যাচ্ছে কিনা? তাহলে দ্বিবীজপত্রীতে দ্বি আছে মানে দ আছে, তার মানে 2, দ আছে তার মানে কি 2। মনে থাকবে? মনে থাকবে না থাকবে না? থাকবে। তাহলে হলো পরে বোঝা যাবে থাকবে কিনা। তবে লজিকটা খেয়াল করো, দ্বিবীজে দ্বি আছে কিনা, দ্বি মানে দ্বিতীয় মানে কি 2, তার মানে 2 থেকে 4টি। এখন লজিক কি? একবীজপত্রী মূলে বেশি আছে, দ্বিবীজপত্রী মূলে কম আছে। এর কারণটা হলো একবীজপত্রী মূলে অনেক বেশি করে পানি তোলার জন্য অনেক পরিবহন কলা দরকার। কেন দরকার? কারণ উপরে যে কাণ্ডে সেখানে কিন্তু ভিতরটা ফাঁপা, ভিতরে কিচ্ছু নাই। তো দ্বিবীজপত্রী কাণ্ডের ভিতরটা তো মজ্জারসি অনেক ধরনের কোষ আছে, তারাও কিন্তু পানি সঞ্চয়, খাদ্য সঞ্চয়ের সাথে জড়িত। তাহলে সেই জন্য একবীজপত্রী মূলে পরিবহন কলা বেশি আছে, বেশি করে পানি খাওয়ার তুলে নিতে হচ্ছে, তাই একবীজপত্রীর মূলে একটু বেশি থাকতে হবে, কারণ উপরে যায় আবার তোলার কেউ নাই। আর দ্বিবীজপত্রী কাণ্ডে তোলার জন্য আরো অনেকজন আছে, বুঝা গেল? এই জন্য একবীজপত্রীর মূলে পরিবহন কলা বেশি থাকতে হবে। তাহলে এটা উল্টা না হওয়ার মেইন মনে রাখবা, দ্বিবীজপত্রীতে 2 আছে, দ্বি আছে, দ্বি মানে দ্বিতীয় মানে 2 থেকে 4টা। বুঝতে পারছো? তাহলে এবার হলো শেষে আমি আবার ধরবো, যে পারবা সবার আগে হাত তুলবা, তার জন্য পুরস্কার। এবার আমরা বইয়ের লাইন বাই লাইন যাই। দেখো এখানে প্রথমে হলো একটু দাগাও টিস্যুতন্ত্রের প্রথমে আমরা টিস্যুতন্ত্র কাকে বলে সেটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বো। একই ধরনের 2 নম্বর লাইনে আছে, একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যুতন্ত্র বলে। এটা তো সোজা। তারপরে একটা এমসিকিউ আছে, বিজ্ঞানী স্যাক্সের মতে টিস্যুর অবস্থান ও কার্যের উপর নির্ভর করে উদ্ভিদের সব টিস্যুকে 3টি টিস্যুতন্ত্রে ভাগ করা হয়। একটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র, মানে বহিত্বকে যে টিস্যুগুলো আছে সেটা। তারপরে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড মানে ভিত্তি টিস্যু। গ্রাউন্ড মানে কি? ভিত্তি, যে গ্রাউন্ড ফ্লোর বলে না, গ্রাউন্ড ফ্লোর, মানে একবারে নিচের ফ্লোর, মানে যেটা ফাউন্ডেশন। এটা মনে রাখবা, গ্রাউন্ড টিস্যুতন্ত্র হলো এপিডার্মিস দাঁত দিয়ে আর পরিবহন কলা বাদ দিয়ে যা কিছু আছে সবই হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র, সবই হলো
রাউন্ড টিস্যুতন্ত্র। তারপর আরেকটা হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে পরিবহন করা। তাহলে এখন দেখো এপিডার্মাল টিস্যুতন্ত্র, এটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র কাকে বলে এটা একটু মনে রাখবো, জ্ঞানমূলক কোশ্চেন। যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ বা ত্বক সৃষ্টি করে সেটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র। এখানে কিছু এমসিকিউ আছে, যেমন যে এখানে নাই মানে এই তোমার দ্বিতীয় এপিডার্মিসের এখানে আছে আর কি, তবে এটা একটু এমসিকিউ জন্য মনে রাখবা, প্রাথমিক শীর্ষ ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়, এটা একটু মনে রাখবা। এবার দেখো এপিডার্মিসের এখানে বেশ কিছু এমসিকিউ আছে, যেমন বট, দ্বিতীয় নম্বর লাইনে দেখো বট, তারপর অশ্বত্থ, পাকুড় ইত্যাদি গাছের পাতায় হলো একাধিক কোষসারি থাকে। এপিডার্মিসের এক সারি না থেকে এই তিনটে উদ্ভিদে কি হয়, একাধিক এপিডার্মিস একাধিক স্তর, এপিডার্মিস একাধিক স্তর, এটা মনে রাখবো। তারপরে আর নাই। এরপরে দেখো পরের পৃষ্ঠার তৃতীয় নম্বর লাইন থেকে কিউটিন বা সুবেরিনের পুরো স্তরকে কিউটিকল বলে। কিউটিন বা সুবেরিনের পুরো স্তরকে কিউটিকল বলে। কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত কিন্তু কাণ্ড পাতায় বিদ্যমান। আচ্ছা দেখো, কিউটিকল মূলে থাকবে না, এটি স্বাভাবিক কিনা? যদি মূলে কিউটিকল থাকে তাহলে পানি তুলতে পারবে? কিউটিকল তো মোম বা লিপিড জাতীয়, তাই না? তাহলে মূলে থাকা যাবে না, কাণ্ডে রাখতে হবে প্রতিরক্ষার জন্য, সব পানি যেন বের না হয়ে যায়, এই জন্য কাণ্ড পাতায় থাকবে কিন্তু মূলে থাকবে না। আচ্ছা, তারপরে বলছে সাইকাস পাইনাস ও ঘাস জাতীয় কিছু উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখা যায়। লিগনিন কথাটা কিন্তু আসছে ল্যাটিন শব্দ লিগনাম থেকে, ল্যাটিন শব্দ লিগনাম থেকে। লিগনাম মানে কিন্তু আসলে কাঠ, মানে এটা কাঠের মধ্যে কাঠ তৈরি, যে কাঠ যে তৈরি হয় কর্টেক্স দিয়ে বেশি কাঠ মজবুত হয়, ওই কাঠের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই লিগনাম, মানে এই জন্য এর নাম হচ্ছে এরকম। কিন্তু লিগনিন আসলে কি, সেলুলোজ আর আঠালো উপাদান দিয়ে গঠিত। সেলুলোজ যোগ আঠালো উপাদান, এই দুটো জিনিস দিয়ে লিগনিন গঠিত। কিন্তু এর বাংলা কেন কাঠ করা হলো? কারণ কাঠের মধ্যে প্রচুর পরিমাণে এই উপাদানটা পাওয়া যায়, কাঠের মধ্যে প্রচুর পরিমাণে এই উপাদান পাওয়া যায়, এই জন্য এরকম নাম হয়েছে। বুঝতে পেরেছো? দেখছো? আচ্ছা, এরপরে দেখো ফুলের পাপড়ি ও ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ পাওয়া যায়, মানে নীলাভ বর্ণকণিকা। অ্যান্থোসায়ানিন হলো নীলাভ বর্ণকণিকা, এটা পাওয়া যায়, তাই বলছে। তারপর বলছে কোন কোন গাছের পত্রত্বকে মিউসিলেজ জমা হয়। মিউসিলেজ মানে পিচ্ছিল উপাদান, এটা বেশ কয়েকবার আসছে। সরিষাগোত্র উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন এনজাইম মিশ্রণকারী মাইরোসিন কোষ থাকে। মাইরোসিন জিনিসটা কি বুঝতে হবে। মাইরোসিন জিনিসটা কি? মাইরোসিন জিনিসটা হলো, মাইরোসিনের বাংলা অর্থ কি এটা আগে বুঝে নাও। মাইরোসিনের বাংলা অর্থ কি? মাইরোসিনের বাংলা অর্থ হলো দুর্গন্ধ। মাইরোসিনের বাংলা অর্থ কি? দুর্গন্ধ। এরকম বাংলা অর্থ হলো কেন সেটা একটু বলি। মানে সরিষা গোত্রীয় যে গাছ আছে তাদের প্রচুর পরিমাণে মাইরোসিন কোষ আছে, মানে যে কোষের মধ্যে দিয়ে দুর্গন্ধ বের হয়। তো সরিষাদের এরকম কেন? এই জন্য যে ধরো কোনো প্রাণী সরিষার একটা পাতা খাইলো, হ্যাঁ, যেই মাত্র পাতা খাবে তখন দুর্গন্ধ বের হবে, তখন হচ্ছে ওই প্রাণী তাকে আর খাবে না। বুঝতে পারলা? তাকে খাবে না, যেহেতু দুর্গন্ধ বের হচ্ছে না, তখন আর খাবে না। তাই সরিষা গোত্র উদ্ভিদে তার প্রতিরক্ষার জন্য এই মাইরোসিন কোষটা থাকে। বুঝতে পেরেছো? তাহলে দুর্গন্ধ বের হলে তখন মনে করো বিরক্ত হয়ে আর খাবে না, তাই কি না? এই আর মানুষের কাছে যদিও কোনো কিছু বাদ মানে না, মানুষ চাইলে সবকিছুই করবে, তাই না? কিন্তু পশু পাখি অন্তত খাবে না, তাই না? এই জন্য এই মাইরোসিন কোষটা থাকে। তারপরে দেখো কিছু ঘাস ও নলখাগা কাণ্ডের ত্বকীয় কোষে কর্ক ও সিলিকা কোষ থাকতে পারে। কর্ক মানে বাকল কোষ বলা হয়। কর্ক মানে কি? বাকল কোষ, যারা বাকল তৈরি করতে পারে। সিলিকা মানে সিলিকন ডাই অক্সাইড, যেই কোষের মধ্যে সিলিকন ডাই অক্সাইড পাওয়া যায়, যেই কোষের মধ্যে সিলিকন ডাই অক্সাইড পাওয়া যায় তাকে সিলিকা কোষ বলে। যেই কোষের মধ্যে সিলিকন ডাই অক্সাইড পাওয়া যায় তাকে সিলিকা কোষ বলে। তারপরে হলো পাতার গম, আখ, গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতার ত্বকে বুলিফর্ম বা বৃহৎ আকৃতির ত্বকীয় কোষ থাকে। বুলিফর্ম মানে বৃহৎ আকৃতির ত্বকীয় কোষ।
তারপরে সরাসরি মূলের বাইরে ত্বককে অ্যাপিব্লেমা বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। কিছু কিছু কাণ্ডে দেখা যায় রোম বা ট্রাইকোম হয়, যেটা আমরা পরে পড়বো। আচ্ছা, এখন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যেগুলা নিচে একটু দাগাও, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যেগুলো। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট, রোমযুক্ত ত্বক, বিশেষ করে বিষাক্ত গ্রন্থিগুলো, এই যে ত্বকের কাজ 2, তারপরে 7, 8, 2, 7, 8, তারপরে হচ্ছে 10, 11, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আবার বলবো 2, 7, 8, 10, 11, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। 2, 7, 8, 10, 11। এবার দেখো অ্যাপিডার্মাল উপবৃদ্ধি। অ্যাপিডার্মাল উপবৃদ্ধি বলতে বোঝাই অ্যাপিডার্মিসের বাইরে আমরা দেখি, যেমন ধরো লাউয়ে দেখবা যে সুতার মতো কিছু বের হয় না, যেটা দিয়ে কিছুকে আটকায় রাখে, তাই না? ওগুলোই হলো অ্যাপিডার্মিস থেকে বের হওয়া কিছু আর কি, সেগুলোকে বলা হয় রোম বা ট্রাইকোম। রোম বা ট্রাইকোম। এখন কিছু কিছু রোম বিষাক্ত হয়, যেমন বিসিটি পাতা আছে, বিসিটি পাতা চিনো তোমরা? হ্যাঁ, ওটাও কিন্তু রোম, কিন্তু ওটা গায়ে লাগলে খুব চুলকায় না, ওটাও রোম। তো এখন সেই রোম সম্পর্কে বলছে। রোম সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যেখান থেকে আর কি, যে শল্ক, কিছু কিছু রোম আছে পাতলা ঝিল্লি সদৃশ, বিশেষ ধরনের রোমকে শল্ক বলে। আচ্ছা, এখানে হলো রোম বা ট্রাইকোমের কাজটাও এমসিকিউর জন্য করতে হবে। মূল রোম পানি শোষণ করে, কাণ্ড রোম আঠা গদ। গদ বলতে বোঝায় যে কোনো উদ্ভিদের রসকে প্রসেসিং করে, কোনো উদ্ভিদের রসকে প্রসেসিং করে আঠা তৈরি করা। আর কোন কোন উদ্ভিদের সরাসরি আঠা পাওয়া যায়, যেমন সাজনা গাছ দেখেছো তোমরা? যে সাজনা গাছে সরাসরি আঠা হয় আর কি। হ্যাঁ, তাহলে আর কিছু কিছু গাছের রসকে প্রসেসিং করে জ্বালাই মালাই তারপরে আঠা তৈরি হয়। যদি একটু প্রসেসিং করে আঠা তৈরি করতে হয় তাহলে ওর নাম গদ। প্রসেসিং করে আঠা তৈরি করলে ওর নাম হলো গদ। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, রোম বা ট্রাইকোমে কি বলো? ও, রোম বা ট্রাইকোমের কাজ, ওই যে রোম বা ট্রাইকোমের সরাসরি কাজ দেখাতে হবে। কাজের পরে শল্কের হলো কাজ, এরা প্রস্রাবের হার কমায়। তারপরে দেখো গ্রন্থিরোমেরও শুধুমাত্র কাজ লাগবে, কীট পতঙ্গকে প্রতিহত করে, আত্মরক্ষায় সাহায্য করে। পানিথলিটা একটু বেশি ইম্পর্টেন্ট। পানিথলির যে বরফ উদ্ভিদ নামে পরিচিত যে উদ্ভিদ, তার নাম মনে রাখবো, মেসেম ব্রায়ান্থেমাম ক্রিস্টালিনাম। মেসেম ব্রায়ান্থেমাম ক্রিস্টালিনাম। হ্যাঁ, এত সহজ একটা নাম, এই নামটা মনে রাখতে হবে। হ্যাঁ, এরা হলো বরফ উদ্ভিদ। শীতকালে এদের পানি বরফ হয়ে যায়, মানে সাইবেরিয়া অঞ্চলে কিছু গাছ আছে, এগুলো সাইবেরিয়া অঞ্চলের গাছ। এই গাছে এরকম শীতকালে বরফ হয়ে যায় আর কি। তো এটা বরফ উদ্ভিদ নামে পরিচিত কারা, সেটা মনে রাখবো। এরপরে দেখো দংশক রোম, মানে যেগুলো আমাদের হাতে টাতে লাগলে, গায়ে লাগলে চুলকায়। হ্যাঁ, আমাদের গায়ে ফুটে গেলে চুলকায়, সেটা আর কি। তাহলে দংশক রোম কারা? বিছুটি, আলকুশি, অগ্নি, চুত্রা। এগুলো হচ্ছে যে এদের রোম যদি আমাদের গায়ে লাগে তাহলে চুলকায়। তিনটারই রোম যদি আমাদের গায়ে লাগে তাহলে চুলকায়। এগুলো তো ফলেও থাকে। হ্যাঁ বলো। দংশক রোম তো ফলেও থাকে। কোনটা কিসে? বলছি দংশক রোম, এগুলো তো ফলেও থাকে। হ্যাঁ, কিছু কিছু ফলেও থাকে। এবার দেখো অ্যাপিডার্মাল রন্ধ্র, এখান থেকে কোনো কোশ্চেন হবে না, সরাসরি আমরা লাস্টে স্টোমাটা বা পত্ররন্ধ্রের লাস্টে এখানে দেখো একটা আছে, পাথরকুচি গোত্রের উদ্ভিদে রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকে, দিনে বন্ধ থাকে। এর কারণটাও আছে। কারণটা কি, এর লজিকটা কি? কারণ পাথরকুচি উদ্ভিদ যেসব দেশে হয় সেসব দেশে কিন্তু খুব গরম হয়, আর হচ্ছে বৃষ্টি হয় না, মানে শুষ্ক আবহাওয়া, বৃষ্টি নাই, পানি টানি খুব কম। তাহলে এখন ওইসব দেশে পাথরকুচি যদি দিনের বেলায় খুলে রাখে তাহলে অনেক বেশি পানি খরচ হয়ে যাবে, বুঝতে পারছো? তো ওই জন্য ওরা হচ্ছে দিনের বেলা টোটালি অফ থাকে। রাত্রেবেলা কিছুটা সালোক সংশ্লেষণ চালায়, রাত্রের কিছু আলো থাকে, হালকা আলোতে ওরা সালোক সংশ্লেষণ চালাতে পারে। এরকম ভাবে ওরা প্রসেসিং করা আছে। দিনের বেলা খোলা থাকলে পানি অপচয় হয়ে মারা যাবে, তাই আর কি, বুঝছো? এবার দেখো পত্ররন্ধ্রের প্রকারভেদ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যানিমেশনে এটা আসতে দেখা যায় যে একটা পত্ররন্ধ্রের প্রকার হলো কেমন, যে যেমন ধরো ডায়াসাইটিক পত্ররন্ধ্রের বৈশিষ্ট্য কেমন, এইভাবে আসতে পারে। বা ধরো বললো যে বৈশিষ্ট্য বললো এটি হলো কোন ধরনের পত্ররন্ধ্র, এইভাবে। তাহলে ডায়াসাইটিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে, পত্ররন্ধ্রের সাথে যদি
সাবসিডিয়ারি বা সহকারী কোষ সমকোণে থাকে। দেখো সমকোণেই আছে কিন্তু, হ্যাঁ জি তাই না, সমকোণে আছে না, তাহলে সমকোণে যদি থাকে, এখানে পত্ররন্ধ্রীয় কোষ আছে আর এর ঠিক সমকোণেই দেখা যাচ্ছে সহকারী কোষ আছে, তাই না, তাহলে এটাকে আমরা বলবো ডায়াসাইটিক। তাহলে এটাকে আমরা কি বলবো, ডায়াসাইটিক। তাহলে এইভাবে করে আছে, সমকোণে আছে, তাহলে এটা সমকোণ হচ্ছে তো না, 90 ডিগ্রি এইভাবে। তারপরে বলছে যে প্যারাসাইটিক, প্যারালাল ভাবে থাকা, তাই হচ্ছে না, প্যারালাল ভাবে আছে কিনা দেখো, ছবির দিকে তাকাও। প্যারালাল মানে ধরো এখানে পত্ররন্ধ্রীয় কোষ আছে, ঠিক ওই বরাবরই আছে হলো সহকারী কোষ, এই বরাবরই সহকারী কোষ, তাহলে এটা তো প্যারালালই হলো নাকি, প্যারালাল হলো না, সমান্তরাল হলো না, তাই এটাকে বলা হচ্ছে প্যারাসাইটিক। বুঝা যাচ্ছে? সাদিয়া বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমরা পরের বিষয়ে আসি যে অ্যানিওসাইটিক। এখানে অ্যানিওসাইটিক বলার কারণ কি, অ্যানিও মানে অসমান, অ্যানিও মানে অসমান, অ্যানিও মানে কি অসমান। এখানে তিনটা কোষ থাকবে, কিন্তু তিনটা পত্ররন্ধ্রের সাথে যে সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ থাকবে তিনটা থাকবে, কিন্তু কেউ কারো মতো দেখতে না, এই জন্য এটা অ্যানিওসাইটিক। ঠিক আছে, মিলছে না আর কি, এটাকে বোঝায় অ্যানিওসাইটিক। তারপর হলো টেট্রাসাইটিক, হলো চারটা কোষ থাকলে, সাবসিডিয়ারি কোষ যদি চারটা থাকে তাহলে টেট্রাসাইটিক। অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনো কথাটার অর্থ কি, রশ্মি, অ্যাক্টিনো কথাটার বাংলা অর্থ কি, রশ্মি। যদি পত্ররন্ধ্রকে ঘিরে চারিদিকে রেডিয়ালি ভাবে অনেকগুলো পত্ররন্ধ্র থাকে, রেডিয়ালি মানে কি লম্ব ভাবে, এখানে একটা পত্ররন্ধ্র, আবার এখানে একটা পত্ররন্ধ্র, আবার এখানে একটা পত্ররন্ধ্র, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, তাহলে কি চারিদিক থেকে লম্ব অক্ষ বরাবর সহকারী কোষ, তখন এর নাম হলো অ্যাক্টিনোসাইটিক। অ্যানোমোসাইটিক নাম কেন হলো, অ্যানোমো কথাটার বাংলা অর্থ কি আগে জানতে হবে, অ্যানোমো কথার বাংলা অর্থ কি অনুমান করে বলতে পারবা? বলতে পারবো না, রোহন চেষ্টা না করে আগে না বলছে। হ্যাঁ স্যার প্রথম শুনলাম এই শব্দটা, স্যার চিত্র দেওয়া নাই, তাও ট্রাই করতে হবে। আচ্ছা বলি, দেখো বলার পরে মনে হবে তোমরা চিন্তা করলে তোমরা পারতা। এ মানে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট, নোম মানে নাম, নেম আসলে মানে যেই কোষগুলোর কোনো নামই করা হয়নি, যেই কোষগুলোর কোনো নাম দেওয়া হয়নি, সেটাই হলো অ্যানোমোসাইটিক। এর জন্য চিত্র দেবে, নামও করেনি, চিত্র দেবে। মানে এখানে বলতে হচ্ছে যে এখানে যে সহকারী কোষগুলো থাকে সেটা ত্বকীয় কোষ, এপিডার্মিস কোষের মতোই দেখতে হয়, সেজন্য কোনো নাম দেয়নি। পত্ররন্ধ্রের কাজ ক্ষয়ের জন্য পড়বা, পত্ররন্ধ্রের কাজ ক্ষয়ের জন্য পড়বা। তারপর গুরুত্বপূর্ণ হিসেবে পড়বা 1 নম্বর 5 আর 6, 1, 5, 6। এবার পানিপত্ররন্ধ্র, এটা গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় খুব আসে, ক্ষয়ের জন্য আসে। পানিপত্ররন্ধ্র বোর্ড পরীক্ষায় খুব আসে, ক্ষয়ের জন্য আসে। আচ্ছা, আর কি 5 মিনিট পড়ানো যাবে না যাবে না, তোমাদের সময় বলো। যাবে স্যার, যাবে না, আচ্ছা তাহলে আর 5 মিনিট যাবে না। ও আচ্ছা, আচ্ছা তাহলে এটি থাক, তাহলে 2 দিন লাগবে। হ্যাঁ 2 দিন, 4 দিনে শেষ হলো, সেটা খারাপ না তো, ভালোই, তাই না? না স্যার ওইদিকে ইয়া আছে, গতবার মনে করেন জুওলজি ফেল করছি। এরপরে জুওলজি করতে হবে তাহলে, মানে জুওলজি 3, 4, 5